Orion has been developed by the Center of Excellences at the Galgotias University. We are the first private university investing more than 350 crore rupees in artificial intelligence. দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল এআই সামিটের ঝলকানির আড়ালে কি লুকিয়ে রয়েছে এক বড় সত্য। মেড ইন ইন্ডিয়ার মঞ্চে যদি ধরা পড়ে মেড ইন চায়না, তবে লজ্জাটা কার? একটি বিশ্ববিদ্যালয়ের নাকি গোটা নীতির? যখন চীন আমেরিকা ভবিষ্যতের প্রযুক্তিতে হাজার হাজার কোটি ঢালছে, তখন আমরা কি শুধু স্লোগান আর নির্বাচনী জয়ের নেশাতেই ব্যস্ত ছিলাম? প্রশ্নটা খুবই অস্বস্তিকর, কিন্তু এড়িয়ে গেলে চলবে না। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুয়ো স্বপ্ন দেখানো অপরাধ। আর গত 12 বছরে নরেন্দ্র মোদী দেশকে যেই সমস্ত ড্রিম প্রজেক্ট দেখিয়েছেন, তার বেশিরভাগই ভাঙা প্রতিশ্রুতি। এই অভিযোগ নতুন নয়। তাই তার গ্লোবাল এআই সামিটে যদি দেশের মানহানি হয় বা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিথ্যা কথা বলে ধরা পড়েন, তাতে অবাক হওয়ার কি রয়েছে? যে ব্যবস্থায় প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাত্র দ্বাদশ উত্তীর্ণ স্মৃতি ইরানি, আর বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সমালোচকেরা মূলত নির্বাচনী রাজনীতির খেলোয়াড় হিসেবেই দেখেন, সেই সিস্টেমে যদি গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির অধ্যাপিকা নেহা সিং চীন থেকে আমদানি করা রোবটকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করেন, তবে সেটা কি আলাদা কোনো বিষয়? অভিযোগ উঠেছে চুরি করা প্রযুক্তিকে নিজেদের তৈরি বলে চালানো হয়েছে। কিন্তু গত এক দশকে রাজনীতির মঞ্চে বারবার বড় দাবি আর অর্ধ সত্যর যে চর্চা হয়েছে, তার তুলনায় এটা কি খুব অস্বাভাবিক? অনেকে বলছেন আসল সমস্যা মিথ্যা বলা নয়, মিথ্যা ধরা পড়ে যাওয়া। ধরা না পড়লে হয়তো গোটা বিশ্ববিদ্যালয়ই মিডিয়ায় সেলিব্রেট হতো, দেশি রোবটের গল্পে ভরে যেত চ্যানেল আর পত্রিকা। কিন্তু অভিযোগ প্রকাশ্যে আসতেই স্টল গুটিয়ে নেওয়ার নির্দেশ, আলো নিভে যাওয়া, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সরকার কি মানহানির ভয়ে ক্ষুব্ধ, নাকি এই ঘটনা বড় এক ব্যবস্থাগত অসুখের লক্ষণ? নরেন্দ্র মোদীর তথাকথিত এআই এর মহাকুম্ভে, যেখানে দেশ বিদেশের তাবড় নেতারা উপস্থিত, সেখানে ঘোষণা করা হলো ওরায়ন নামে এই রোবট কুকুর আমাদেরই বানানো, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্ভাবন। এদিকে নেহা সিং এর এই ভিডিও ফুটেজ ছাড়তেই ফাঁস হলো চীন রহস্য। পরে অভিযোগ উঠল গলগোটিয়াস ইউনিভার্সিটিতে যে সব ড্রোনকে তাদের উদ্ভাবন বলে প্রদর্শনীতে দেখাচ্ছিল, সেগুলো সবই চীনের তৈরি। সত্যিই কি লজ্জার ঘটনা? প্রযুক্তি চীনে তৈরি, সেখানেই ম্যানুফ্যাকচার্ড, ভারত সেটি আমদানি করেছে মাত্র। অথচ দাবি করা হচ্ছে এই রোবট সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া। চীনা সূত্রই নাকি তা প্রথম প্রকাশ্যে আনে। তখন প্রশ্ন জোরালো হয়, এটা কি ইচ্ছাকৃত ভ্রান্ত দাবি ছিল? 17 ফেব্রুয়ারি দিল্লির ভারতীয় মণ্ডপে এই রোবট কুকুরকে দেখতেই ভিড় একেবারে উপচে পড়েছিল। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই রোবট কুকুরের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। পরে জানা গেল এই রোবট আদৌ গলগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের তৈরি নয়, নিপাট চীন থেকে আমদানি করা। এরপরে কেন্দ্রীয় মন্ত্রীকে নিজের করা টুইট মুছতে হলো। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর উচ্চাকাঙ্ক্ষী আন্তর্জাতিক এআই সামিট, এআই এর মহাকুম্ভ একেবারে যা তা অব্যবস্থায় দেশের মুখ পোড়ালো। রাষ্ট্রীয় শাসনতন্ত্রের ভেতর থেকে অভিযোগ তোলা হচ্ছে যে 2014 পর থেকে বিপুল উল্কার গতিতে যাদের সম্পদ আকাশ ছুঁয়েছে, সেই আদানি গ্রুপ কিংবা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যদি চাইতো, এই ধরনের রোবট তারা নিজেরাই হয়তো বানাতে পারত। সহজ কারণ, টার্নওভার, মুনাফা, আধিপত্য সবই আকাশ ছোঁয়া তাদের। অথচ 2015 থেকে যে এআই বিপ্লব বিশ্বকে বদলে দিচ্ছে, সেই কৃত্রিম মেধা প্রযুক্তিকে ঢালাও বিনিয়োগের বদলে রাষ্ট্রের চোখের মণি দুই সংস্থা তেল আমদানি, বিমানবন্দর এবং বন্দর অধিগ্রহণকেই পাখির চোখ করে বসে রয়েছে। তাহলে প্রশ্নটা সোজা, দেশ যখন প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়ছে, তখন এই এআই মহাকুম্ভে দেশের মুখ পোড়ানোর দায় কার? শুধু এক অধ্যাপিকার, নাকি আরো বড় কোনো নীতিগত ব্যর্থতা? এই কারণেই অভিযোগ উঠছে, এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে কেন মিথ্যা বলতে হলো? তার ওই মোক্ষম মিথ্যা যে রোবট কুকুর তারা তৈরি করেছেন, এটা সামনে আসার পরেই চীন সত্যিটার সামনে এনে ফেললো। সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অস্বস্তি বাড়ল, লজ্জায় মুখ ঢাকতে হলো। কিন্তু আসল কড়া সত্যটা আরো অস্বস্তিকর, যে এআই নিয়ে এত ঢাকঢোল, যে প্রযুক্তি বিশ্বকে আমূল বদলে দিচ্ছে, তার ভিত গড়ে দিয়েছেন একজন ভারতীয় বিজ্ঞানী, আশিস বাসওয়ানি। তিনি গুগল ব্রেইনে কাজ করার সময় 2017 সালে ট্রান্সফর্মার মডেল প্রস্তাব করেছিলেন। ভাবলে সত্যিই গায়ে কাটা দেয়। ওই ট্রান্সফর্মার মডেলের উপর দাঁড়িয়েই আজকের অধিকাংশ আধুনিক এআই, এমনকি ওপেন এআই এর চ্যাট জিপিটিও।
চীন হোক বা আমেরিকা, বড় বড় এআই সিস্টেম এই ট্রান্সফর্মার আর্কিটেকচারের ভিত্তিতেই গড়া। এই কথা কোনো রাজনৈতিক দাবি নয়, কম্পিউটার সায়েন্সের স্বীকৃত ইতিহাস। সমালোচকেরা প্রশ্ন তুলছেন, যদি শিক্ষা মন্ত্রকের নেতৃত্বে থাকা দ্বাদশ উত্তীর্ণ স্মৃতি ইরানি বা ভোটের ময়দানে দক্ষ খেলোয়াড় ধর্মেন্দ্র প্রধানের আমলে সত্যিকারের মেধার যথাযথ মর্যাদা এবং বিনিয়োগ হতো, তাহলে কি আজ বিদেশি প্রযুক্তিকে দেশি বলে চালানোর প্রয়োজন পড়তো? উচ্চশিক্ষা, উচ্চ গবেষণার প্রশ্নে হয়তো এটাই দেশের নিয়তি, এটাই দেশের ভবিষ্যৎ। যেই দেশের সর্বোচ্চ প্রশাসক এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের মতন এক বিরল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, সেই দেশে গলগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার মতন যে বহু শিক্ষককে লজ্জার মাথাকে মিথ্যে বলতে হবে, এতে আর আশ্চর্য কি? তাহলে দায় শুধু এক অধ্যাপিকার, নাকি এই ব্যবস্থার, যেখানে আসল প্রতিভাকে উপেক্ষা করে বড় মঞ্চে বড় দাবি করা হয়? দেশ স্বাধীন হওয়ার পর সেই 50-60-এর দশকে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন ভারত সরকার দেশের সেরা 5টি আইআইটি খড়গপুর, বম্বে, কানপুর, মাদ্রাজ, দিল্লি, দুটো আইআইএম কলকাতা এবং আহমেদাবাদে, পাশাপাশি ইসরোর মতন বিশ্বের অন্যতম মহাকাশ গবেষণা সংস্থা সিএসআইআর এর অধীনে 22টা ন্যাশনাল লাইব্রেরি। নেহেরু বিজ্ঞানকে জ্ঞানের মন্দির বলতেন, তো সেখান থেকে শুধু একজন আশিস বাসওয়ানি একাই নন, প্রযুক্তি দুনিয়ার বহু বিশ্বমানের মেধা বেরিয়েছে। গুগলের সর্বোচ্চ পদে আজ যিনি অধিষ্ঠিত, সেই সুন্দর পিচাই আইআইটি খড়গপুর থেকেই মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেছিলেন। শুধু সুন্দর পিচাই একা কেন, মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণ, আইবিএম এর সিইও অরবিন্দ কৃষ্ণ, ফেডএক্স এর সিইও রাজেশ সুব্রমণিয়ম, ওয়েস্টার্ন ডিজিটালের সিইও সঞ্জয় মেহরোত্রা, নোভার্টিসের সিইও বসন্ত নরসিমহানদের সৌভাগ্য যে 12 পাস কিংবা ভোট ম্যানেজার শিক্ষামন্ত্রীদের আমলে তাদের স্নাতক হতে হয়নি। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা মেড ইন চায়না পণ্যকে মেড ইন ইন্ডিয়া বলে চালাতে গিয়ে আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তি তৈরি করা হবে কেন? কেন একটা সম্মেলনের জন্য শত শত ভারতীয় মেধাবী ছাত্রছাত্রীকে বিদেশি বন্ধু বান্ধবের কাছে লজ্জায় পড়তে হবে? রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, ভারতের মেধা এবং তথ্য ভান্ডারকে তুলে না ধরে এআই শীর্ষ সম্মেলনকে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে প্রচারের চমক হিসেবে তুলে ধরা হয়েছে। শুধু বেচারা রোবট কুকুর একা তো আর নয়, পাশাপাশি ড্রোন, গ্যাজেট, মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, চিপ মূলত চীনে তৈরি হয়ে ভারতে শুধু অ্যাসেম্বল করে মেক ইন ইন্ডিয়া স্ট্যাম্প মেরে দেওয়া হয় বলেই অভিযোগ। প্রশ্নটা হলো, এই ফাঁকের পেছনের কঠিন বাস্তবটা কি? 2015-র পর থেকে এআই বিপ্লবের ঢেউ বিশ্বজুড়ে ছড়াতে শুরু করে। গবেষণার সামনের সারিতে ছিলেন অসংখ্য ভারতীয় মেধা, যারা আমেরিকার বড় বড় কোম্পানিতে কাজ করছিলেন। কিন্তু সমালোচকদের দাবি, নরেন্দ্র মোদী সরকারের অগ্রাধিকার গোটা দেশে একদলীয় শাসন আর একদলীয় উদ্দেশ্য, প্রযুক্তির নৌকায় সবার হওয়ার বদলে নজর ভোট যুদ্ধে। এদিকে চীন এবং আমেরিকা ধারাবাহিকভাবে বিনিয়োগ আর গবেষণায় এগিয়ে গেছে। ফলে 2015 থেকে 2022-23-এর মধ্যে প্রযুক্তি উদ্ভাবন এবং উন্নয়নের প্রশ্নে চীন আমেরিকার থেকে আমাদের ব্যবধান নাকি আকাশ পাতাল হয়ে গেছে। অতি বিনয়ের সঙ্গে একটা সরল প্রশ্ন করছি, আমরা কি সত্যি প্রযুক্তির শক্তি, নাকি শুধু স্লোগানের শক্তি? সংখ্যাগুলো দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এগুলো আনুমানিক ইন্টারনেট ভিত্তিক হিসেব, তবু মাত্রার পার্থক্য বোঝাতে যথেষ্ট। এআই গবেষণার ব্যয়ের দিক থেকে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। এআই গবেষণায় তাদের বাজেট প্রায় 78.7 লক্ষ কোটি টাকা, যা ভারতের মোট বাজেটের সঙ্গেও তুলনীয়। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এআই গবেষণায় তাদের বাজেট প্রায় 38.9 লক্ষ কোটি টাকা। হার্ডওয়্যারে তারা আগেই শক্তিশালী ছিল, তার উপর গবেষণায় এই বিপুল বিনিয়োগ। এই কারণেই প্রযুক্তি এবং গবেষণায় আজকের বিশ্বে আমেরিকা বর্দা হলে মেজদা চীন, আর সেখানে ভারত। এআই গবেষণায় বাজেট প্রায় 1.2 লক্ষ কোটি টাকা। একদিকে 78 লক্ষ কোটি, অন্যদিকে 38 লক্ষ কোটি, আর এখানে মাত্র 1 লক্ষ কোটির সামান্য বেশি। অর্থাৎ চীন আমাদের তুলনায় প্রায় 40 গুণ বেশি খরচ করছে সেই প্রযুক্তিতে, যা আগামী দশকে আমাদের এবং আমাদের সন্তানের জীবন আমূল বদলে দেবে। বেদনাদায়ক সত্যিটা তবে কি? স্লোগান দিয়ে নির্বাচনী দৌড় জেতা যায়, কিন্তু প্রযুক্তি দৌড় জেতা যায় না। বিনিয়োগ, গবেষণা আর দীর্ঘমেয়াদী কৌশল ছাড়া ব্যবধান শুধুই বাড়বে। একদিকে চীন এবং আমেরিকা ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় তহবিল বাড়িয়েছে। শি জিনপিং হোক বা জো বাইডেন, তাদের আমলে এমনকি আগের প্রশাসন নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলো এআইকে কৌশলগত অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি বেসরকারি শিল্পক্ষেত্র যেমন গুগল, মাইক্রোসফট, সিসকোর মতন একাধিক অগ্রণী প্রযুক্তি সংস্থা গবেষণা এবং পণ্যে জোরালো বিনিয়োগ করেছে। আর সেখানে ভারতে বেদনাদায়ক সত্যিটা আবার বলছি, ফোকাস মূলত নির্বাচনী রাজনীতিতে।
আসাম, ত্রিপুরা, ওড়িশা, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র রাজ্য জয় আর সাংগঠনিক বিস্তারেই অত্যাধিক মনোযোগ। অভিযোগ উঠছে এই রাজনৈতিক অগ্রাধিকারের ভিড়ে আইআইটি, আইআইএম সহ উচ্চশিক্ষা এবং গবেষণার পরিকাঠামো পিছিয়ে পড়েছে। বাজেটের চাপও বেড়েছে। আমেরিকার সঙ্গে তুলনা না করে চীনের দিকে তাকালেই ফারাকটা স্পষ্ট হয়ে যাবে। গত 15 থেকে 20 বছরে চীন প্রযুক্তি নির্ভর শিল্পনীতি, গবেষণা বিনিয়োগ এবং মানব সম্পদে বিরাট লাভ দিয়েছে। আপনি পাল্টা প্রশ্ন করতেই পারেন, দুই দেশের জনসংখ্যা, সভ্যতার প্রাচীনতা অনেক মিল থাকলেও ফল ভিন্ন কেন? কয়েকজন শিক্ষাবিদ এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় যে প্রশ্নগুলো উঠে আসে তা হলো দীর্ঘমেয়াদী নীতি, ধারাবাহিক বিনিয়োগ, শিল্প শিক্ষা সংযোগ এবং বাস্তবায়নের গতিতে আমরা কোথায় পিছিয়ে? গত এক দশকে ব্যবধান কেন এত বেড়েছে? সংখ্যাগুলো দেখলে বিতর্ক থাকতেই পারে, কিন্তু প্রবণতা স্পষ্ট। প্রযুক্তির দৌড়ে বিনিয়োগ আর কৌশলে শেষ কথা। কেন চীনের যন্ত্রাংশকে দেশে এনে অ্যাসেম্বলি করে মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্প মারতে হয়? মূল জায়গাটা হচ্ছে দুটো দেশের মধ্যে বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে বিনিয়োগের ফারাক, আসমান জমির ফারাক। চীন তাদের টেকনোলজি এবং ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউটগুলোতে গবেষণায় ভারতের তুলনায় প্রায় 40 গুণ বেশি খরচ করে, যার বড় অংশই রাষ্ট্রীয় তহবিল। বিপরীতে ভারত আইআইটি, আইআইএম সমেত গবেষণা এবং উন্নয়নে বরাদ্দ তুলনামূলকভাবে সীমিত। সমালোচকদের দাবি এবং মনোযোগও পর্যাপ্ত নয়। দ্বিতীয় কারণ হার্ডওয়্যার শক্তি, রোবট, ড্রোন, সেমিকন্ডাক্টর চিপ, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, ইলেকট্রনিক্স এবং ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইনে চীন অনেকটাই এগিয়ে। ভারত এখনো সফটওয়্যার দক্ষতায় শক্তিশালী। আমাদের ইঞ্জিনিয়াররা আমেরিকা, ইউরোপে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু চিপ, সেমিকন্ডাক্টর এবং উন্নত রোবোটিক্সে পিছিয়ে পড়ছেন। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্রেন ড্রেন। শীর্ষ মেধার বড় অংশ বিদেশে কাজ করছেন। সত্যা নাদেল্লা, সুন্দর পিচাই, সাবির ভাটিয়া, আশিস ভাসওয়ানিদের মতন উদাহরণ বারবার সামনে আসবে। সমালোচকদের বক্তব্য, সেরা প্রতিভা বাইরে চলে যাওয়ায় দেশের ইকোসিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে। অন্যদিকে শি জিনপিং এর আমলে চীন নীতিগত পরিবর্তন এনে বিদেশে থাকা বহু বিজ্ঞানী, প্রযুক্তিবিদকে প্রতিযোগিতামূলক প্যাকেজে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছে এবং সফল হচ্ছে। ফলে ব্যবধান বেড়েছে, শুধু স্লোগানে নয়। গবেষণা এবং উৎপাদন এবং মানব সম্পদে ধারাবাহিক কৌশলই পার্থক্য গড়ে দিচ্ছে। সমালোচকদের মতে শি জিনপিং এর কৃতিত্ব এখানেই আমেরিকা, ইউরোপে থাকা শীর্ষ বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের বড় প্যাকেজে দেশে ফিরিয়ে এনেছেন। আর ভারতে অভিযোগ, কম্পিউটার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার বা টেকনোক্র্যাটদের দেশে ফেরাতে সুস্পষ্ট নীতি বা প্রণোদনা চোখেই পড়ে না। যখন অগ্রাধিকার থাকে নির্বাচন জেতা আর রাজনৈতিক বিস্তার, তখন জাতীয় সম্পদ হিসেবে মেধাকে ধরে রাখা বা ফিরিয়ে আনা কি যথেষ্ট গুরুত্ব পেতে পারে? এখন বড় প্রশ্নগুলো সামনে রাখা যাক। এই পুরো সমস্যা কি কেবল একটি প্রতিষ্ঠানের, নাকি ব্যবস্থাগত? গলগোটিয়াস ইউনিভার্সিটির মতন বেসরকারি বিশ্ববিদ্যালয় বহু টাকা খরচ করে ছাত্রছাত্রীরা পড়েন, কারণ তারা দিল্লি বিশ্ববিদ্যালয় বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির মতন শীর্ষ প্রতিষ্ঠানের সুযোগ পান না, কিংবা বিদেশে পড়তে যাওয়ার সামর্থ্য নেই। তাই প্রতিষ্ঠানটিকে ঢাল বানানো নয়, কিন্তু যদি বৈশ্বিক মঞ্চে ভ্রান্ত দাবি করে দেশের অস্বস্তি তৈরি হয়ে থাকে, তবে কঠোর তদন্ত হওয়া উচিত। কেন এমন দাবি করা হলো, কিভাবে হলো, পূর্ণাঙ্গ অনুসন্ধান দরকার। দোষ প্রমাণিত হলে প্রশাসনিক এবং আইনি পদক্ষেপও হওয়া উচিত। প্রশ্নটা তাই সরাসরি, সমস্যা কি শুধু এক ঘটনার, নাকি গভীরে কোথাও বড় ফাঁক রয়ে গেছে? যারা ভুল করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত। গলগোটিয়াস ইউনিভার্সিটির ওপর থেকে নিচ পর্যন্ত দায় নির্ধারণ করে প্রয়োজনে চাকরি থেকে সরানো হতে পারে, কিন্তু শেষ এবং বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে। গ্লোবাল সামিটে যে অস্বস্তি তৈরি হয়েছে তার দায় কি শুধু একটি বিশ্ববিদ্যালয়, নাকি আরো বড় কোনো নীতিগত ব্যর্থতা রয়েছে, যার কথা মূলধারার মিডিয়ার একাংশ আড়াল করছে? তাই শেষ প্রশ্নগুলো সরাসরি ক্ষমতার দিকে তাকিয়েই করা দরকার। গ্লোবাল মঞ্চ যদি ভ্রান্ত দাবি ভেঙে পড়ে, সেই দায় কি শুধু অধ্যাপিকার? গবেষণায় যখন বিনিয়োগ বাড়েনি, হার্ডওয়্যারে যখন পিছিয়ে পড়া স্পষ্ট, সেরা মেধা যখন দেশ ছেড়ে বাইরে সাফল্য গড়ছে, তখন নীতি নির্ধারকদের জবাবদিহি কোথায়? এআই এর ভবিষ্যৎ নিয়ে বড় বড় ঘোষণা হয়েছে, কিন্তু বরাদ্দ, পরিকাঠামো, দীর্ঘমেয়াদী কৌশল, সেগুলো কি একই তালে এগিয়েছে? প্রশ্নটা বেদনাদায়ক হলেও সত্যি এবং সোজা। আমরা কি সত্যি প্রযুক্তি শক্তি গড়ছি, নাকি কেবল প্রযুক্তির গল্প বলছি? যদি মেক ইন ইন্ডিয়া সাইনবোর্ড থাকে কিন্তু ভিত থাকে আমদানি নির্ভর, তবে বদলটা কোথায়? ক্ষমতা দাবি করে কৃতিত্ব কিন্তু ব্যর্থতার দায়ও কি নেবে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ ঠিক করবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।